ভালো করে বোর্ডের দিকে তাকাও। WBSSC গ্রুপ ডি 2017-তে একটা প্রশ্ন দিয়েছিল যে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়। দেখো উত্তর এখানে কি হবে, উত্তর এখানে হয়ে যাবে হাইড্রোজেন, অপশন নাম্বার ডি। তাহলে বাদবাকি যে গ্যাসগুলো রয়েছে যেমন মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এগুলো তাহলে গ্রিন হাউস গ্যাস। আর এই গ্রিন হাউস গ্যাস নিয়ে আজকে আমরা ক্লাস করব। গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস এফেক্ট কি হয় এবং সেখান থেকে অন্যান্য পরীক্ষায় কি কি প্রশ্ন দিয়েছে, আপকামিং পরীক্ষায় কি কি প্রশ্ন দিতে পারে, তো সেগুলো আজকে ক্লাসের মধ্যে তোমাদের কনসেপ্ট প্লাস পিওয়াইকিউ দুটোই করাবো। তো চলো শুরু করা যাক। গ্রিন হাউস গ্যাস এবং গ্রিন হাউস এফেক্ট। আমরা জানি পৃথিবীর ওপরে বায়ুমণ্ডলের একটা চাদর রয়েছে এবং এটা বিভিন্ন স্তরে ভাগ করা রয়েছে, সেখানে বিভিন্ন গ্যাসীয় উপাদান অবস্থান করছে। যেমন পৃথিবীর ওপরে সবচেয়ে বাইরের দিকে আমরা যদি দেখি, প্রথমের স্তরটাই হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে কিছু গ্যাসীয় উপাদান রয়েছে যাকে আমরা বায়ুমণ্ডল বলি। আমাদের বায়ুমণ্ডলের ভেতরে যে গ্যাসীয় উপাদানগুলো বলি সেগুলো অ্যাকচুয়ালি ট্রোপোস্ফিয়ারের মধ্যে রয়েছে। এটা 0 থেকে 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই গ্যাসীয় উপাদান হচ্ছে বায়ুমণ্ডল। আর এই বায়ুমণ্ডলের ভেতরে কিছু ইম্পর্টেন্ট গ্যাসীয় পদার্থ রয়েছে, যার মধ্যে কার্বন ডাই অক্সাইড CO2, মিথেন CH4, নামগুলো ভালো করে পড়ে রাখবে, ক্লোরোফ্লুরোকার্বন CFC, ওজোন O3, ট্রোপোস্ফিয়ারের ওজোন, ট্রোপোস্ফিয়ারের মধ্যে যে ওজোন গ্যাস আছে সেই ওজোন গ্যাস, এবং নাইট্রাস অক্সাইড N2O, জলীয় বাষ্প H2O। এই সমস্ত গ্যাসীয় উপাদানকে আমরা গ্রিন হাউস গ্যাস বলে থাকি। ইম্পর্টেন্ট, এই পেজ থেকে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে কোনটা গ্রিন হাউস গ্যাস, কোনটা গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কেন গ্রিন হাউস গ্যাস বলা হচ্ছে স্যার এগুলোকে, তার কারণ চলে এসো আমরা বিস্তারিতভাবে জেনে নিই। দেখো গ্রিন হাউস নামের মধ্যে কি রয়েছে, গ্রিন মানে সবুজ, হাউস মানে হচ্ছে ঘর, তাহলে সবুজ ঘর বোঝানো হচ্ছে। এটা শুরু করা হয়েছিল বা প্রথম এর উদ্ভাবন করা হয়েছিল এটা ভেবে যে যেখানে তাপমাত্রা কম সেখানে সেই কম তাপমাত্রা যুক্ত অঞ্চলের মধ্যে একটা সবুজ ঘর যদি আমরা তৈরি করি, মানে সবুজ উদ্ভিদদেরকে যদি আমরা বাঁচাই, তার জন্য এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলোকে যদি আমরা রেখে দিই, তাহলে দেখা যাচ্ছে এই গ্রিন হাউস গ্যাসগুলো উপর থেকে সূর্যালোককে আসতে দেবে কিন্তু সূর্যালোককে বাইরে যেতে দেবে না। ফলে একটা পরিকল্পনা করা হলো যেটা কাঁচের ঘর তৈরি করা হবে, যেখানে কম তাপমাত্রাযুক্ত অঞ্চল, বরফাঞ্চল বলতে পারো, সুমেরু কুমেরু অঞ্চল বলতে পারো। তাহলে এই জায়গায় কি করা হলো, একটা কাঁচের ঘর বানিয়ে দেওয়া হলো। কাঁচের ঘরের মধ্যে, কাঁচের মধ্যে দিয়ে সূর্যের আলো আসে, তাপ আসে। এবার এখানে কি করা হলো, এখানে তোমার সবুজ উদ্ভিদদেরকে এখানে বসিয়ে দেওয়া হলো। দাদা আপনারা এখানে বসুন, সবুজ উদ্ভিদরা এখানে বসলো। এবারে সূর্য থেকে যখনই এখান থেকে সূর্যের তাপ এবং আলো কাঁচের মধ্যে দিয়ে প্রবেশ করলো, এর মধ্যে কিছু গ্যাসীয় উপাদান গ্রিন হাউস গ্যাসগুলোকে এর মধ্যে প্রবেশ করানো হলো। গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, যেমন মিথেন, যেমন CFC, যেমন জলীয় বাষ্প, এই সমস্ত উপাদানগুলোকে এখানে দিয়ে দেওয়া হলো। ফলে এরা কি করবে, এরা এই কাঁচের মধ্যে দিয়ে সূর্যের তাপ এবং আলোকে ভেতরে প্রবেশ করতে দেবে, কিন্তু এই ভেতর থেকে যখন এই সূর্যের আলো এবং তাপটা বিকিরিত হয়ে যাওয়ার চেষ্টা করবে, এগুলোকে বাইরে যেতে দেবে না। তাহলে এই সমস্ত গ্যাসগুলো বলবে দাদা আপনারা থাকুন, আপনারা যাবেন না, ঠিক আছে, আমাদের ছেড়ে যাবেন না। ফলে কি হবে, এই সমস্ত সূর্যের তাপ আলো এই কাঁচের ঘরের মধ্যে থেকে যাবে, ফলে কাঁচের ঘরের টেম্পারেচার বৃদ্ধি পেয়ে যাবে। স্যার এর জন্য কি হবে, কাঁচের ঘরের টেম্পারেচার যখন বেড়ে যাবে, তাহলে সেই টেম্পারেচারে যে কোনো উদ্ভিদ বা যে কোনো প্রাণীকে বাঁচতে গেলে একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগে। যেমন আমরা 30 থেকে 40-50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ভালোভাবে বাঁচতে পারি। যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে অসুবিধা, যদি টেম্পারেচার কমে যায় তাহলেও আমাদের বসতির জন্য অসুবিধা। তেমন উদ্ভিদদের ক্ষেত্রেও তাই, ওদের যদি টেম্পারেচার কমে যায়, পরিবেশের টেম্পারেচার কমে যায়, ওরা বাঁচতে পারবে না, টেম্পারেচার বেড়ে গেলেও বাঁচতে পারবে না। তাহলে এই সমস্ত অঞ্চলে টেম্পারেচার বাড়ানোর দরকার ছিল। ঠান্ডা পরিবেশে টেম্পারেচারকে বাড়ানোর জন্য এদের সূর্যের আলোকে এবং তাপকে এর ভেতরে সংরক্ষণ করার দরকার ছিল। এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলোকে আমরা নিয়ে এসে টেম্পারেচার বাড়িয়ে দিলাম। ফলে এখানে কি হলো, উদ্ভিদরা এখানে বাঁচতে পারলো। তাহলে সবুজ ঘর তৈরি হয়ে গেল, আস্তে আস্তে উদ্ভিদরা সতেজ হয়ে গেল, ফুল ফল সেখানে বিকশিত করতে লাগলো। এটাকেই বলছি আমরা গ্রিন হাউস। এই কনসেপ্টের ভিত্তিতেই তৈরি করা হয়েছিল গ্রিন হাউস। এবারে কনসেপ্টটা যদি একটু বিস্তারিতভাবে আমরা দেখি তাহলে কি হবে, তাহলে দেখো এই যে পৃথিবী আমি বললাম, যেটা হচ্ছে পৃথিবী মনে করো, পৃথিবীর উপরিতল। এবার এই পৃথিবীর উপরিতলের উপরে কি রয়েছে, ট্রোপোস্ফিয়ার রয়েছে। প্রথমের স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, যাকে আমরা কি বলি, বায়ুমণ্ডল বলি। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এগুলো আছে। তো ট্রোপোস্ফিয়ার নিয়ে আজকে আমাদের গল্প। এই ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডল।
এই বায়ুমণ্ডলের ভেতরে বিভিন্ন গ্যাসীয় উপাদান আছে, যেমন নাইট্রোজেন আছে, যেমন অক্সিজেন আছে, তেমনই কার্বন ডাই অক্সাইড আছে, তেমনই জলীয় বাষ্প রয়েছে, তেমনই মিথেন রয়েছে, কম পরিমাণে আছে তবু তো আছে। তাহলে এই সমস্ত উপাদানগুলো এখানে রয়েছে, কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প। এবারে এখানে এই গ্যাসীয় উপাদানগুলো কি করবে, যখন সূর্য থেকে, এখানেও তো পৃথিবীর উপরে তাপ পড়ছে, আলো পড়ছে, সেগুলো পৃথিবী পৃষ্ঠে এসে আবার বিকিরিত হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে সূর্য থেকে তাপ আলো আসছে, ড্যাং ড্যাং করতে করতে তরঙ্গের আকারে তাপ আলো আসছে। এবারে পরিবেশের বায়ুমণ্ডলের মধ্যে এই সমস্ত গ্যাসীয় উপাদান, মানে কার্বন ডাই অক্সাইড, মানে হচ্ছে মিথেন, মানে জলীয় বাষ্প, মানে সিএফসি, মানে নাইট্রাস অক্সাইড, এই গ্যাসীয় উপাদানগুলো এখানে উপস্থিত রয়েছে। বাড়িতে যেমনভাবে ভাবো, বাড়িতে যেমনভাবে মনে করো কোনো মামার বাড়ি থেকে লোক এলো, বা পিসির বাড়ি থেকে পিসির মেয়েটে এলো, দেখবে কি হয়, যখন তারা চলে যায় তখন বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে, বাড়ির মধ্যে মনে করো মামার বাড়ি থেকে একটা মামার ছেলে এসেছে, আর তোমার বাড়ি থেকেও একটা বাচ্চা কাচ্চা ভাই বোন রয়েছে, কি করবে, যখন ওই সেই মামার ছেলে চলে যাবে, মামার বাড়িতে লোকরা আসে 2 দিন 3 দিন থেকে চলে যায়, তো যখন চলে যাচ্ছে তখন দেখবে তোমার ভাই বোন কি করবে, মামার মেয়েটার সঙ্গে একটু খেলাধুলা করে একটু ওতপ্রোতভাবে ঘনিষ্ঠ হয়ে গেছে, ঠিক আছে, তারা মিশছে, বন্ধু বান্ধব হয়ে গেছে, তো সেখান থেকে যখন তারা চলে যাচ্ছে তখন দেখবে কান্নাকাটি শুরু করে দেয়, না তুই যাস না বোন, যাস না, থেকে যা, কান্নাকাটি করে। তাহলে এটা হচ্ছে তোমার সেরকম, এরা যখন এই গ্যাসীয় উপাদানগুলো এখানে রয়েছে, যখন সূর্যরশ্মি আসছে, আসার পরে এখানে ভূপৃষ্ঠের ওপর পড়ছে, ভূপৃষ্ঠের ওপর পড়ে কি হচ্ছে, যখন বিকিরিত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তখন এটা কান্নাকাটি শুরু করে, না তোরা যাস না, কান্নাকাটি করে, বলে ঠিক আছে তাহলে আর 2 দিন থেকে যা, ঠিক আছে। তাহলে এই সমস্ত গ্যাসীয় উপাদানগুলোর জন্য এই সূর্যের রশ্মি পৃথিবী পৃষ্ঠে পড়ে বিকিরিত হয়ে যেতে পারে না, ট্রোপোস্ফিয়ারকে ভেদ করে ওপর দিকে আর যেতে পারে না, এর জন্য পৃথিবীর টেম্পারেচার কি হয়, বাড়তে থাকে। দেখো তাহলে এই গ্রিন হাউস গ্যাসগুলো কি ভালো না খারাপ, এটা আমরা একবার দেখে নিই। দেখো গ্রিন হাউস গ্যাসগুলো একদিকে ভালো। কেন ভালো স্যার? যদি গ্রিন হাউস গ্যাসগুলো না থাকতো তাহলে কি হতো, তাহলে ভূপৃষ্ঠ এখানে আলো এবং তাপ বিকিরিত করে দিত, সমস্ত সূর্যের আলো এবং তাপকে বিকিরিত করে দিয়ে আবার ঠান্ডা হয়ে যেত, ফলে টেম্পারেচার অনেক কমে যেত। আমাদের পৃথিবীর যে গড় তাপমাত্রা 30, 40, 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30, 40-এর থেকে একেবারে অনেক কমে যেত, ফলে এই পৃথিবীর ওপরে জীবজগতের বসবাস করা অসুবিধা হয়ে যেত। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলো কি ভালো। যদি গ্রিন হাউস গ্যাস না থাকতো তাহলে পৃথিবীর টেম্পারেচার কিন্তু অনেক কমে যেত। যখন দিনের বেলা আসতো টেম্পারেচার প্রচুর বেড়ে যেত, সূর্য থাকতো, সূর্যের আলো পড়তো, যখন রাত্রে হতো সমস্ত তাপ আলো বিকিরিত করে দিত, টেম্পারেচার অনেক কমে যেত। যেমন অন্যান্য গ্রহে যেরকম হয়, যেমন বুধ গ্রহের ক্ষেত্রে হয়, অন্যান্য গ্রহের ক্ষেত্রে সূর্যের তাপ দিনের বেলা পড়ে, টেম্পারেচার বেড়ে যায়, রাত্রেবেলা টেম্পারেচার মাইনাসে চলে যাচ্ছে, তাহলে সেখানে জীবজগৎ এই জন্য বসবাস করতে পারে না। তাহলে পৃথিবীতে বসবাসের জন্য গ্রিন হাউস গ্যাসগুলোর অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার আসবো গ্রিন হাউস এফেক্টের মধ্যে। গ্রিন হাউস গ্যাসগুলো যেরকম ভালো, এদের পরিমাণ অত্যধিক হারে যদি বেড়ে যায় তাহলেও কিন্তু ক্ষতি, জীবজগতের পক্ষে ক্ষতি হবে। কি কি ক্ষতি হবে তার মধ্যে আসবো, তার আগে চলো আমরা কিছু কোশ্চেন দেখে নিই। দেখো বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য, দেখো পৃথিবীর তাপমাত্রাকে স্থির রাখার জন্য কোন গ্যাসের ভূমিকা আছে। পৃথিবীর টেম্পারেচার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত রাখার জন্য, মানে জীবজগৎকে বসবাস করানোর জন্য কার্বন ডাই অক্সাইডের কিন্তু অত্যধিক হারে ভূমিকা রয়েছে। কার্বন ডাই অক্সাইড বা এই সমস্ত গ্যাসীয় উপাদান যদি না থাকতো তাহলে পৃথিবীর টেম্পারেচার মাইনাসে চলে যেত, রাত্রেবেলা জীবজগৎ বসবাস করতে পারতো না। নেক্সট কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস কোনটা, এর মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস? নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন। মিথেন হয়ে যাবে সঠিক উত্তর, এর সংকেত পড়ে রাখবে CH4। নেক্সট কোশ্চেন, রেফ্রিজারেটর থেকে পরিবেশের পক্ষে ক্ষতিকর কোন গ্যাস নির্গত হয়? দেখো রেফ্রিজারেটর বা ফ্রিজ বা এসি থেকে যে গ্যাস নির্গত হয় তার নাম হচ্ছে CFC, ক্লোরোফ্লুরোকার্বন যাকে আমরা বলছি। এটাকে আমরা ক্ষতিকারক কেন বলছি তার কনসেপ্টে আমরা আসবো। ক্লোরোফ্লুরো হবে এখানে, ক্লোরোফ্লুরোকার্বন মনে রাখবে, এটা ক্ষতিকারক কেন সেই কনসেপ্টের মধ্যে আসবো। তাহলে এটা হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস রেফ্রিজারেটর বা ফ্রিজ থেকে বা এসি থেকে নির্গত হচ্ছে। নেক্সট কোশ্চেন, CFC গ্যাসের বাণিজ্যিক নাম কি? CFC যাকে আমরা ক্লোরোফ্লুরোকার্বন বলছি তার বাণিজ্যিক নাম মনে রাখবে ফ্রেয়ন। এটাও পরীক্ষায় দিয়েছে, এই সমস্ত প্রশ্ন প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। নেক্সট চলে এসো, নিম্নলিখিত কোন অঞ্চলে গ্রিন হাউস প্রভাব সর্বাধিক? দেখো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এগুলো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। আমি একটা ক্লাসের মধ্যে তোমাদের বায়ুমণ্ডল করিয়ে দেবো, কমেন্ট বক্সে আমাকে বলবে যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে যদি ক্লাস করতে চাও, স্ট্র্যাটোস্ফিয়ারের কি কাজ, কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত, মেসোস্ফিয়ারের কি কাজ, এই সমস্ত যদি জানতে চাও তাহলে ক্লাস আমাকে বলবে, কমেন্ট বক্সে বলবে, তাহলে আমি তার ক্লাস করিয়ে দেবো। এখানে আমাদের গ্রিন হাউস এফেক্টটা মূলত
ট্রোপোস্ফিয়ারের মধ্যে হচ্ছে। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা মনে রাখবে 0 থেকে ভূপৃষ্ঠ থেকে ওপরে 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এখানেই আমাদের বায়ুমণ্ডল অবস্থান করছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের কোশ্চেন বলেছে কোনটা সিএফসি গ্যাসের উৎস? কোনটা সিএফসি গ্যাসের উৎস বাবা? জেনারেটর হবে না, টেলিভিশন হবে না, এখানে মাইক্রো ওভেন হবে না, রেফ্রিজারেটর এবং ফ্রিজ বা এসি অপশানে যেরকম থাকবে উত্তর করে দেবে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে N2O নাইট্রাস অক্সাইড বৃদ্ধির কারণ অতিরিক্ত পরিমাণে কি? দেখো নাইট্রাস অক্সাইড, এই যে গ্যাসীয় উপাদানগুলো আস্তে আস্তে বাড়ছে, CO2 পরিমাণ বাড়ছে, আস্তে আস্তে এই N2O বাড়ছে, সিএফসি বাড়ছে, এর জন্য আমরা দেখবো যে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, কি কি ক্ষতি হচ্ছে। তাহলে এখানে N2O বৃদ্ধির কারণ মূলত অপশান অনুযায়ী নাইট্রোজেন সারের ব্যবহার। আমরা যে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন সার ব্যবহার করছি, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেটের মধ্যে নাইট্রোজেন আছে, তো নাইট্রোজেনযুক্ত সারের জন্য কি হচ্ছে, পরিবেশে N2O গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এর নাম নাইট্রাস অক্সাইড। এটাও তোমরা মনে রাখবে। আর একটা কনসেপ্ট এখান থেকে মনে রাখবে, এই নাইট্রাস অক্সাইডকে অনেক সময় লাফিং গ্যাসও বলা হয়, এটাও তোমরা মনে রাখবে। লাফিং গ্যাসের সংকেত হচ্ছে N2O, এটাও পরীক্ষায় দেয়। এটা একটা আলাদা কনসেপ্ট, ঠিক আছে, এটা মনে রাখবে যে N2O কে লাফিং গ্যাসও বলা হয়। পরের কোশ্চেনে চলে এসো, গ্রিন হাউস প্রভাবের ফলে পৃথিবীর গড় উষ্ণতা কি হয়? গ্রিন হাউস প্রভাব যখন আমরা দেখব, এরপরে গ্রিন হাউস এফেক্টের জন্য যে সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে ওগুলো সূর্যের তাপকে এবং আলোকে বিকিরিত করতে দেবে না, ট্রোপোস্ফিয়ারের মধ্যে রেখে দেবে, উষ্ণতাকে বৃদ্ধি পেতে সাহায্য করবে। অপশন এ আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলেছে জৈব পদার্থের দহনে আর পচনের দ্বারা কোন গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়? জৈব যে সমস্ত পদার্থ রয়েছে সেগুলো দহন করলে পারে মনে রাখবে মিথেন গ্যাস উৎপন্ন হয়, CH4 গ্যাস উৎপন্ন হচ্ছে। নেক্সট চলে এসো, গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্যাসের নাম কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস এর নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড সবচেয়ে বেশি ভূমিকা পালন করে গ্রিন হাউস এফেক্টের জন্য, এটা আমরা দেখব। পরের কোশ্চেন চলে এসো, নাইট্রোজেনের যে অক্সাইডটা প্রধান গ্রিন হাউস গ্যাস তা হলো, নাইট্রোজেনের কোন অক্সাইডটা? নাইট্রাস অক্সাইড স্যার, N2O, অপশন নাম্বার বি। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রিপারেশন করছো, পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য হাতে সময় কম। ডেডিকেটেডভাবে পড়তে চাইলে, সিলেবাস অনুযায়ী পড়তে চাইলে, কনসেপচুয়াল প্লাস PYQ সমস্ত সাবজেক্ট একত্রিতভাবে এক জায়গায় স্মার্ট ওয়েতে পড়তে চাইলে, স্মার্ট ওয়ে কেন? কারণ সময় কম, তো স্মার্ট ওয়েতে আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে। তার জন্য অবশ্যই তোমরা ইওর স্টাডি অ্যাপের মধ্যে যুক্ত হতে পারো, যেখানে আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা টপিক পড়াচ্ছেন। যেমন আমি সায়েন্সের পার্টটা পড়াচ্ছি, বাদ বাকি অন্যান্য স্যার ম্যাডাম অন্যান্য পার্টগুলো পড়াচ্ছেন। তো এখান থেকে তুমি প্রিপারেশন করতে পারো। অলরেডি আমাদের কোর্স কিন্তু চলছে, প্রচুর ছেলেপেলে কিন্তু যুক্ত হয়ে গেছে। এছাড়াও আমাদের আপার প্রাইমারি আর্টস এবং আপার প্রাইমারি সায়েন্সের ব্যাচ চলছে, এখানেও তুমি যুক্ত হতে পারো। যদি তুমি আপার প্রাইমারি দেবে বলে ভাবছো, তাহলে যুক্ত হতে পারো আমাদের এই সমস্ত ব্যাচের মধ্যে। এছাড়া প্রাইমারি টেট, আগের বারে প্রাইমারি টেটে কিন্তু প্রচুর ছেলেপিলে আমাদের এখানে প্রায় 200+ ছেলেপুলে কাট অফ ক্লিয়ার করেছিল। তো এই প্রাইমারি টেট যারা দেবে বলে ভাবছো 2026-এ, তো তারাও কিন্তু যুক্ত হতে পারো, কারণ এই সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু অতি সত্ত্বর শুরু হবে। তো প্রিপারেশন কিন্তু আগে থেকে তোমাদের নিতে হবে। তো এই সমস্ত পরীক্ষার জন্য তুমি অবশ্যই যুক্ত হতে পারো। ইওর স্টাডি অ্যাপের মধ্যে বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, তুমি কল করে নিতে পারো। চলে এসো আমাদের পরের কনসেপ্টে। এবার পরের কনসেপ্টে আমরা আসবো, গ্রিন হাউস এফেক্ট কি স্যার? গ্রিন হাউস গ্যাস বুঝলাম, গ্রিন হাউস গ্যাস ভালো সেটা আমরা বুঝলাম যে গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীতে টেম্পারেচারকে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বজায় রাখছে, না হলে পৃথিবীর টেম্পারেচার স্যার নেগেটিভে চলে যেত, জীবজগৎ বসবাস করতে পারতো না। কিন্তু জীবজগৎ বসবাস করতে করতে এই আমাদের জীবজগতে কি করছে না, গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণকে উত্তরোত্তর বৃদ্ধি করে দিচ্ছে। যেমন আমরা অতিরিক্ত পরিমাণ গাছ কেটে ফেলছি, যার ফলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। আমরা অতিরিক্ত জ্বালানি পদার্থ ইউজ করছি, যার জন্য কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। আমরা কলকারখানা থেকে নাইট্রোজেন যুক্ত যে সমস্ত পদার্থ ইউজ করছি, তার জন্য নাইট্রাস অক্সাইড বেড়ে যাচ্ছে। আমরা এই সমস্ত এসি ফ্রিজ ইউজ করছি, যার জন্য CFC বা ক্লোরোফ্লোরোকার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে পরিবেশের মধ্যে। আমরা জীবাশ্ম জ্বালানি ইউজ করছি, যার জন্য কি হচ্ছে, CH4 এর পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে পরিবেশে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যদি বেড়ে যায়, গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ যদি এখানে বেড়ে যায়, তখন কি হবে? পৃথিবীর নর্মাল টেম্পারেচার মনে করো 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, নর্মাল 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল, যেটা জীবজগতের বসবাসের পক্ষে উপযুক্ত। কিন্তু গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ যখন বেড়ে যাচ্ছে, তখন কি অসুবিধা হচ্ছে? তখন যত বেশি পরিমাণ এখানে গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে, তারা তত বেশি পরিমাণ সূর্যালোককে, সূর্যের আলোকে এবং তাপকে পৃথিবী থেকে বাইরে যেতে দিচ্ছে না, তাই তো? তাহলে বিকিরণ হতে দিচ্ছে না।
ফলে কি হচ্ছে, পৃথিবীর টেম্পারেচার আরও বাড়ছে। ফলে 40-এর পরে আস্তে আস্তে আমাদের দেখা যাচ্ছে যে 44-45 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাচ্ছে গড় তাপমাত্রা। আস্তে আস্তে যখন এটা বাড়তে বাড়তে 50-এর ওপর চলে যাবে, 55-এর ওপর চলে যাবে, স্যার তাহলে তো আমরা বাঁচতে পারবো না টেম্পারেচার এত বেড়ে গেলে। একদম, পৃথিবীর টেম্পারেচার যত বাড়তে থাকবে তত হচ্ছে পৃথিবীর বসবাসের অযোগ্য হয়ে যাবে। উদ্ভিদরা বাঁচতে পারবে না, প্রাণীরা বাঁচতে পারবে না। এই যে জল রয়েছে, বরফ রয়েছে, সেই বরফগুলো আস্তে আস্তে কি হবে না, ভেঙে যাবে, বরফগুলো গলে যাবে, গলে গিয়ে জলতল আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে, ভূপৃষ্ঠ নিচের দিকে চলে আসবে, বসবাসের অযোগ্য হয়ে যাবে। তাহলে এই সমস্ত কারণগুলোকে আমরা একসঙ্গে বলি গ্রিন হাউস এফেক্ট। কি বলি আমরা? গ্রিন হাউস এফেক্ট বলছি। তাহলে গ্রিন হাউস এফেক্ট এর কারণের জন্য কি হচ্ছে অ্যাকচুয়ালি না, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে স্যার, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। কারণ গ্রিন হাউস গ্যাসই তো কি করছে না, গ্লোবাল পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে প্রধান কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের। চলে এসো, কোন কোন গ্যাস কত পরিমাণে গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং তৈরি করতে সাহায্য করছে সেগুলো আমরা দেখে নিই। দেখো, বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসগুলোর ভূমিকা কী কী রয়েছে। সবচেয়ে বেশি ভূমিকা কার্বন ডাইঅক্সাইড 49%, 49%। অনেক বইতে এটা 50%ও দেওয়া আছে, অপশান অনুযায়ী তুমি অ্যান্সার করবে। তারপরে রয়েছে আমাদের মিথেন 18%, তারপরে রয়েছে সিএফসি 14%, তারপরে নাইট্রাস অক্সাইড N2O 6%, আর বাদ বাকি অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প এগুলো 13% ভূমিকা গ্রহণ করছে। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির জন্য দায়ী এই সমস্ত গ্রিন হাউস গ্যাস। চলে এসো, দেখো দিন দিন যত বাড়ছে, 1850 সালে পৃথিবীর টেম্পারেচার কোথায় ছিল, যখন 1900 এলো, ঠিক আছে, তখন টেম্পারেচার বাড়ছে। 1950-এ গিয়ে টেম্পারেচার আরও বাড়ছে, 2000 সালে গিয়ে টেম্পারেচার এতটা বেড়ে গেল, 2050-এ কোথায় চলে গেল টেম্পারেচার পৃথিবীর। তাহলে দিন দিন এইভাবে পৃথিবীর টেম্পারেচার বাড়ছে গ্রিন হাউস গ্যাসগুলোর কারণের জন্য। ক্লিয়ার? আর এতে সবচেয়ে বেশি কোন দেশ ভূমিকা গ্রহণ করেছে দেখবে, সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র, যাকে আমরা আমেরিকা বলে থাকি, সেই আমেরিকা সবচেয়ে বেশি এই গ্রিন হাউস গ্যাসগুলো সৃষ্টি করছে, ছাড়ছে পরিবেশের মধ্যে। কারণ ওখানে এত কলকারখানা রয়েছে, ওখানে নিউক্লিয়ার তোমার পাওয়ার স্টেশন রয়েছে, এত কলকারখানার জন্য তারা কি করছে, বেশি পরিমাণে এই সমস্ত গ্যাসকে ছাড়ছে। আবার তারাই বলছে, বিভিন্ন যখন বৈঠক হয় না, বৈঠকের মধ্যে তারা বলে, ঠিক আছে, দেখুন সবাইকে নিয়ে বসে এক জায়গায়, ঠিক আছে, হ্যাঁ, ওরা নেতৃত্ব দেয়, দেখুন গ্রিন হাউস গ্যাস পরিবেশের পক্ষে খুব ক্ষতিকারক, গ্রিন হাউস গ্যাসগুলো কমান দরকার, এর জন্য বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আপনারা কিছু কাজ করুন, ঠিক আছে। তাহলে এরাই আবার কি করছে না, ডায়লগ দিচ্ছে। তাহলে এরা হচ্ছে সবচেয়ে বেশি দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে রয়েছে রাশিয়া, তারপরে চীন, তারপরে জাপান, ভারত রয়েছে আমাদের তারপরে। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলো বুঝতে পারলে, পরীক্ষায় কোশ্চেন দেবে, এগুলো দেওয়ার অর্থ হচ্ছে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস সৃষ্টি করছে পরিবেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র। ক্লিয়ার? তো চলে এসো, দেখো 1800 সালের পূর্বে CO2 সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস হচ্ছে সৃষ্টি করছে CO2। তাহলে এই CO2 এর ppm কত ছিল স্যার? ppm মানে কি স্যার? ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, ঠিক আছে, পার্টস পার মিলিয়ন মনে রাখবে, মানে 1 মিলিয়ন বায়ুর মধ্যে, বায়ুর 1 মিলিয়ন কণার মধ্যে কতগুলো কার্বন ডাই অক্সাইডের পার্টিকেল আছে, সেটা হচ্ছে তোমার পার্টস পার মিলিয়ন। এটা 1800 সালের পূর্বে 290 মাত্র ছিল, 1900 সালে আস্তে আস্তে 300 হয়ে গেল, 2000 সালে এটা 334 ppm চলে এলো, 2050 সালে গিয়ে ধরা হচ্ছে এটা 550 থেকে 600 ppm চলে যাবে। আর 2100 সাল, যেখানে আমরা হয়তো বাঁচবো না ততদিন পর্যন্ত, বলহরি হয়ে যাব, ততদিনে কি হচ্ছে 750 থেকে 800 ppm এরকম বৃদ্ধি পাবে সম্ভাব্যভাবে ধরা হয়েছে। এটা জাতিসংঘ বা ইউএনএ এর বার্তা, ঠিক আছে, মানে ইউএনএর রিপোর্ট অনুযায়ী এটা দেখানো হয়েছে। তো পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, এখানে মনে রাখবে, পরীক্ষা এখানে 2000 থেকে 2050টা বেশি মনে রাখবে। 2000 সালে ছিল 334 ppm, আর 2050 সালে হতে পারে 550 থেকে 600 ppm। চলে এসো, কি কি কোশ্চেন এখানে পরীক্ষা দিয়েছে দেখে নাও। দিয়েছে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে মিথেনের অবদান কত স্যার? মিথেন গ্যাসের অবদান কত? সবচেয়ে বেশি অবদান কার্বন ডাইঅক্সাইড 49 বা 50%। তারপরে কি রয়েছে মিথেন, কত পার্সেন্ট স্যার? 18%। দেখে নাও, একটু আগেই বললাম মিথেনের অবদান, দেখো এখানে লেখা আছে 18%। ক্লিয়ার? এগুলো সব পার্সেন্টগুলো পড়ে রাখবে, স্ক্রিনশট তুলে রাখবে। তাহলে পেয়ে গেলাম মিথেন হচ্ছে 18%। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা রয়েছে? জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস, তাহলে গ্রিন হাউস এফেক্ট তৈরি করার জন্য এর ভূমিকা রয়েছে অপশান এ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গমন করে? কোশ্চেন দিয়েছে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গমন করছে কোন দেশ, না আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র বাবাজি, ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র। নেক্সট বলেছে 2020 খ্রিস্টাব্দে বায়ুমণ্ডলে CO2-র পরিমাণ কত হবে? 2020-তে বলেছে, আমরা 2000-এ দেখেছি, 2000-এ কত দেখলাম? 2000-এ দেখলাম 334, আর 2050-এ দেখলাম 550। তাহলে 2020-তে নিশ্চয়ই এর মধ্যে থাকবে, 334 থেকে 550-এর মধ্যে যে অপশান আছে সেটা আমার উত্তর হয়ে যাবে। তাহলে আমার এখানে উত্তর কি হয়ে যাবে?
334 থেকে কত বললাম না 550 বা 600-র মধ্যে থাকতে হবে। কোনটা হবে? 410, 410, 450 আছে, উত্তর হয়ে যাবে এখানে 450। তাহলে 2020-তে গেলে পারে 450 ppm এর মতো বর্তমানে হচ্ছে তোমার আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে রয়েছে। নেক্সট কোশ্চেন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহনের ফলে পরিবেশের মধ্যে কি প্রভাব পড়ে? জীবাশ্ম জ্বালানি যত বেশি পরিমাণে তুমি জ্বালাবে তত তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, মিথেন উৎপন্ন হবে, আর এগুলো গ্রিন হাউস গ্যাস, তার জন্য গ্রিন হাউস এফেক্ট হবে। আর গ্রিন হাউস এফেক্ট হলে পারে বিশ্ব উষ্ণায়ন হবে, গ্লোবাল ওয়ার্মিং হবে, পরিবেশের টেম্পারেচার বেড়ে যাবে। তাহলে অপশন কোনটা হবে? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। যদি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আরও বিস্তারিত ক্লাস করতে চাও, তার সঙ্গে ওজোন স্তরের ক্ষয় কিভাবে হচ্ছে তার জন্য ক্লাস করতে চাও, এবং তারপরে রয়েছে আমাদের আরেকটা পরিবেশের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল নিয়ে যদি ক্লাস করতে চাও, অ্যাসিড রেন, এগুলো সব পরিবেশের মধ্যে পড়ে। তো এই পার্টগুলো নিয়ে যদি ক্লাস করতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবে। তো এই সমস্ত টপিকের উপরে তোমাদের জন্য অবশ্যই ক্লাস নিয়ে চলে আসবো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই হলো, গ্রিন হাউস এবং গ্রিন হাউস এফেক্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।